স্রোতস্বিনী সূচনা পর্ব লেখনীতে নূপুর। আমাকে মেরো না আম্মু, আমি পরীক্ষা দিয়ে এসে তোমার সব কাজ করে দেবো আম্মু। আমাকে আর মেরো না, খুব ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না আম্মু। ওর কথা শুনবে না আম্মু, আরও বেশি করে মারো, ওর শিক্ষা হওয়া দরকার। এত ভুল কেন করে ও? জানে না সকালে আমার কফি লাগে, না হলে আমার মাথা ধরে। এখন আমার পরীক্ষার বাহানা দেখাচ্ছে। নিজের বড় বোনের এমন ব্যাপার স্রোতের কাছে নতুন নয় যে সে অবাক হবে। তবুও যন্ত্রণা সহ্য করতে না পেরে সে বলে ওঠে, আপা ও আপা, আমাকে একটু থামাও, আমার খুব কষ্ট হচ্ছে। ও কি থামাবে? তোর এত বড় কলিজা যে, আর মেয়ের কাজে অবহেলা করিস, আজ তোকে শেষ করে ফেলবো। আর হবে না আম্মু, আর হবে না। বলতে বলতে স্রোতের চোখ দুটো বন্ধ হয়ে আসে। ঠিক সেই সময় থেমে যান নাজমা বেগম। শেষবারের মতো একটা লাথি মেরে মা মেয়ে ঘর থেকে বেরিয়ে যান। আর ঘরের ভেতর যন্ত্রণায় কাতরাতে থাকে স্রোত। স্রোতের নিজের মা অনেক আগে মারা গেছেন। তখন স্রোত খুব ছোট, কেবল হামাগুড়ি দিতে শিখেছে। সে শুনেছে মায়ের পেটে অপারেশন করতে গিয়ে তিনি মারা যান। মা মারা যাওয়ার পর নানি তাকে নিয়ে যান। তখন তার বাবা বিদেশে থাকতেন। স্রোতের বয়স যখন 5, তখন নানিও মারা যান। এরপর সে হয়ে যায় মামিদের চোখের বিষ। তার কিছুদিন পরে রবিউল শেখ, স্রোতের বাবা, দেশে আসেন। সবার কথা শুনে এবং নিজের বিবেকের দংশনে তিনি স্রোতকে নিজের কাছে নিয়ে আসেন। হয়তো মামামি জোর না করলে তিনি মেয়েকে নিতেনও না, কারণ নিজের বউ বাচ্চার প্রতি কোনো কালে তার তেমন টান ছিল না। টান থাকবেই বা কী করে? তিনি ভালোবাসতেন এক গরিব ঘরের মেয়েকে। কিন্তু তার মা তাকে জোর করে আয়েশার সাথে বিয়ে দেন। আয়েশা বড় ঘরের মেয়ে ছিল, দেখতে খুব সুন্দর। সেই সুন্দরের মোহে পড়ে রবিউল শেখ তার কাছে গিয়েছিলেন ঠিকই, কিন্তু কিছুদিন পরে আবার বিদেশে পাড়ি জমান। এরপর আর বউ আর বা মায়ের কোনো খোঁজ রাখেননি। কিছুদিন পর আয়েশা বুঝতে পারে সে মা হতে চলেছে। তার জীবনে যেন সব দুঃখ একসাথে নেমে এসেছিল। হঠাৎ করে তার শাশুড়ি মারা যান এবং সে সম্পূর্ণ একা হয়ে পড়ে। রবিউলকে জানালে সে কেবল আয়েশার খরচের টাকা পাঠাতো। মৃত্যুর আগে আয়েশা তার শ্বশুরবাড়ি ছেড়ে এক পাও কোথাও যায়নি। রবিউল শেখের বাবা অনেক আগে মারা গেছেন। তারা 2 ভাই, তিনি বড়। সবাই সবার মতো আলাদা থাকে, তাই আয়েশার খোঁজ নেওয়ার প্রয়োজন কি মনে করেনি। একদিন হুট করে রবিউলের কাছে নাজমা বেগমের তার প্রাক্তন প্রেমিকা ফোন আসে। নাজমা বেগমের স্বামী মারা গেছেন এবং তাদের আর্থিক অবস্থা খুব খারাপ। প্রথম ভালোবাসার কথা শুনে রবিউলের মনে তাকে কাছে পাওয়ার ইচ্ছে জেগে ওঠে। এখন তো আর কোনো বাধা নেই, বউ মারা গেছে। কিছুদিন পরে রবিউল শেখ স্থায়ীভাবে দেশে চলে আসেন এবং নাজমা বেগমকে বিয়ে করেন। এই খবর জানার পর স্রোতের মামারা পরিষ্কার জানিয়ে দেন যে তারা আর স্রোতের দায়িত্ব নিতে পারবেন না। নাজমা বেগমের একটি 8 বছরের মেয়ে ছিল। রবিউল ও আয়েশার বিয়ের বছর 3 আগে নাজমা বেগমের বিয়ে হয়েছিল, আর সেই বছরেই নাজমা বেগমের মেয়ে হয়। নাজমার মেয়ের দিকে তাকালে রবিউলের নিজের রক্তের কথা মনে পড়ে যেত। আর তাই বিবেকের কাছে হেরে গিয়ে তিনি স্রোতকে নিজ বাড়িতে নিয়ে আসেন। ছোট্ট স্রোত বাবাকে পেয়ে পাগলের মতো খুশি হয়েছিল। নতুন মা পাবে ভেবেও সে অনেক আনন্দিত ছিল। কিন্তু অবুঝ স্রোত বোঝেনি যে অন্যের মা কখনো নিজের মা হয় না। তার জীবন নরকের মতো হয়ে গেল। 5 বছরে স্রোতকে দিয়ে ঘরের সব কাজ করানো হতো। একা একটা ঘরে তাকে বন্দি করে রাখা হতো। খেতে দেওয়া হতো কখনো একবেলা, ভাগ্য ভালো হলে দুবেলা। রবিউল এসব দেখেও না দেখার ভান করে থাকতেন। মারের চোটে ছোট স্রোতের শরীর লাল হয়ে যেত। সে ভয়ে সবার থেকে নিজেকে গুটিয়ে নিল, এমনকি চোখ তুলে তাকাতে ভুলে গেল। রবিউল শেখ স্রোতকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন ঠিকই, কিন্তু সে নিয়মিত স্কুলে যেতে পারত না। নাজমা বেগম তাকে কাজ করানোর জন্য আটকে রাখতেন। মাঝে মাঝে স্কুলে গেলে অনুপস্থিত থাকার কারণে তাকে শিক্ষকদের বকুনি খেতে হতো। ক্লাসে কেউ তার পাশে বসতে চাইত না। সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকত। স্রোত খুব মেধাবী ছিল। নিজের মেধার কারণে সে আস্তে আস্তে সবার ভালো বন্ধু হয়ে ওঠে, কিন্তু স্রোতকে পাওয়া ছিল মুশকিল। আর পাওয়া গেলেও সে খুব নিশ্চুপ থাকতো, মাথা নিচু করে থাকতো সবসময়। এভাবে নির্মম নির্যাতন অত্যাচার সহ্য করতে করতে স্রোত বড় হয়। এখন তার বয়স 18। সে কলেজে উঠেছে। এ পর্যন্ত কলেজে গিয়েছে মাত্র 2 দিন। আজ থেকে তার প্রথম বর্ষের পরীক্ষা শুরু। রেশমি নামে তার একজন খুব কাছের বন্ধু আছে। পড়াশোনার যাবতীয় সব খবর রেশমি তাকে দেয়। বাবাকে একদিন খুব সংকোচ নিয়ে বলেছিল, বাবা,
আমাকে একটা বাটন ফোন কিনে দিবা? কলেজে তো যাওয়া হয় না, খোঁজ খবরও নিতে পারি না। সেই প্রথম স্রোত নিজের জন্য কিছু চেয়েছিল। রুবেল সে কিছু না বললেও তাকে একটা স্মার্টফোন কিনে দেন। তা নিয়ে নাজমা বেগম তুমুল ঝগড়া করেন এবং আড়ালে স্রোতকে কয়েক ঘা বসিয়ে দেন। রুবেল শেখ ঝামেলা এড়াতে বলেন যে এটি সেকেন্ড হ্যান্ড ফোন এবং দাম খুব কম। এটা শুনে নাজমা বেগম কিছুটা শান্ত হন। স্রোতের পোশাক আশাক নাজমা বেগমই কেনেন। আসলে সবার কেনাকাটাই তিনি করেন, শুধু নিজের মেয়েকে আলাদা টাকা দেন পছন্দ মতো কেনার জন্য। বাকি কলেজের সব খরচ রুবেল শেখ লুকিয়ে দেন এবং কিছু হাত খরচও দেন। এভাবেই চলছিল স্রোতের জীবন। আজ থেকে পরীক্ষা, অথচ স্রোতের অনেক পড়া বাকি। সারাদিন কাজ করে না খাওয়া শরীর নিয়ে যখন সে বিছানায় যায় তখন আর পড়ার শক্তি থাকে না। সকালে উঠে নামাজ আদায় করে পড়তে বসেছিল স্রোত। পড়াশোনায় এতটা ডুবে গিয়েছিল যে সময়ের খেয়াল ছিল না। আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। সেই পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে ঘরের এক কোণে পড়ে থাকে সে। শরীর যন্ত্রণা ছেড়ে যাচ্ছে, তবু উঠে দাঁড়ালো। খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে চোখে মুখে পানি দিল। কোমর ছড়ানো চুলগুলো হাত খোপা করে নিল। কলেজের ড্রেস পরে নিজের জমানো টাকা থেকে কিছু সাথে নিল সে। ভেবেছে বাইরে থেকে কিছু খেয়ে নেবে, কারণ আজ তাকে আর খেতে দেওয়া হবে না। অন্যান্য দিনের মতো আজও কলেজে গিয়ে সে নিস্তব্ধ হয়ে থাকলেও পরীক্ষা শেষ করে বাইরে রেশমির জন্য অপেক্ষা করতে লাগলো। প্রচণ্ড গরম পড়েছে। স্রোতের মনে হচ্ছে সূর্যটা যেন ঠিক তার মাথার উপরে ঠায় দাঁড়িয়ে। কপালের ঘাম মুছে সামনে তাকাতেই দেখলো রেশমি দৌড়ে আসছে। এই মেয়েটা স্রোতের জন্য পাগল। স্রোত যতটা শান্ত, রেশমি ঠিক ততটাই চঞ্চল। এত রোদে দাঁড়িয়ে আছিস কেন? গাল তো লাল টমেটো হয়ে গেছে। সমস্যা নেই, তুমি চলো। স্রোত যদি কারোর সাথে কথা বলে তবে সে কেবল রেশমি, তাকেও সে তুমি করে সম্বোধন করে। এ নিয়ে রেশমির কষ্টের শেষ নেই। স্রোতের হাঁটা দেখে রেশমি বুঝে নিল যে সে সুস্থ নেই। তার উপর কি হয়েছে সেটা বুঝতে আর বাকি রইল না। তুই কি ওই নরক থেকে চলে আসতে পারিস না? রেশমির কথায় স্রোত মৃদু হাসলো। কোথায় যাব? আমার তো কেউ নেই। একা একাও থাকা যায়। মেসে ওর দরকার পড়লে আমি আছি। টাকা কে দেবে? তুই টিউশনি করবি, তাহলেই তো হয়। অনেক ভালো থাকবি। আর কদিন এভাবে সহ্য করবি বল তো? দেখা যাক। স্রোতের মূল উত্তরে রেশমি খুব বিরক্ত হলো। ব্যথার ওষুধ নিবি তুই, চল। আরে এমনই ঠিক হয়ে যাবে। চল কিছু ঠান্ডা খাই, খুব গরম লাগছে। চল তবে। কলেজ থেকে তারা বের হলো। রেশমি বাড়ির শহরের ভেতরে, আর স্রোতের বাড়ি একটু গ্রামের দিকে। কলেজের পাশে রেশমির বাবার ওষুধের দোকান। স্রোতকে দাঁড়াতে বলে রেশমি দোকানে গেল। স্রোত জানে রেশমি এখন ব্যথার ওষুধ আনবে এবং লুকিয়ে তার ব্যাগে দিয়ে দেবে। রেশমি এসে বলল, সরি রে, বাসা থেকে টাকা আনতে ভুলে গেছিলাম। দোকান থেকে টাকা নিলাম। আজ তোকে আমি আইসক্রিম খাবো। স্রোত শুধু হাসলো আর মাথা নাড়ল। সে সামনে হাঁটছে আর রেশমি পিছন থেকে সুযোগ বসে ওষুধের পাতাটা স্রোতের ব্যাগে ঢুকিয়ে দিল। শোন স্রোত, আমার কথাটা ভেবে দেখিস। এত যন্ত্রণা সহ্য করার চেয়ে সেই স্থান ত্যাগ করাই ভালো। আমার জন্য যা ভালো হবে আল্লাহ নিশ্চয়ই আমাকে দেবেন, তুই এত ভাবিস না। নিজেদের মধ্যে কিছু সময় কাটে দুই বান্ধবী বাড়ি থেকে রওনা হলো। বাড়ি ফিরতে ফিরতে বেলা 4টা বেজে গেল। স্রোত ঘরে গিয়ে একবারে গোসল করে বের হলো। টাকা নিয়ে গেলেও বাড়ি থেকে কিছু খাওয়া হয়নি তার। গোসল সেরে সে রান্না করে গেল যদি কিছু খাবার থাকে, কিন্তু গিয়ে হতাশ হলো। কিছু অবশিষ্ট নেই। নিজের জন্য যে কিছু তৈরি করে খাবে সেই সাহসও তার নেই। এক গ্লাস পানি খেয়ে সে আবার ঘরে ফিরে গেল। কেবল বিছানায় শুয়েছে, অমনি যারা, নাজমা বেগমের মেয়ে, সেখানে হাজির হলো। কিছু বলবে আপু? এত আধিক্যতা দেখানোর কিছু নেই। রাতের রান্না করতে যা, আজ তো অনেক কাজ। আমার মামারা আসবে, মা এখন ঘুমাচ্ছে, তাই কী কী রান্না করতে হবে তার একটা লিস্ট করে রেখেছি। বুঝতে পারছিস? আমি এখনই যাচ্ছি আপু। যা, আর যাওয়ার সময় আমার জন্য একটা কফি দিয়ে যাস। আচ্ছা। ক্লান্ত শরীর টেনে উঠে দাঁড়ালো স্রোত। নিজেকে খুব দুর্বল লাগছে তার, কিন্তু বসে থাকলে চলবে না। একটু বিশ্রামের জন্য তাকে অনেক বড় মশল গুনতে হবে। স্রোতের ঘরটা রান্নাঘরের পাশে নিচতলায়। কেবল সেই নিচে থাকে, বাকি সবাই থাকে দোতলায়। শরীর ব্যথা এখনো কমেনি। ঝুঁকে কাজ করতে গিয়ে যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে। সহ্য করতে না পেরে খুব ক্ষীণস্বরে মা বলে ফুঁপিয়ে উঠল স্রোত। সেই করুণ সুর কেউ শুনতে পেল না, কেউ না। কেবল রান্নাঘরের চার দেয়াল সাক্ষী হয়ে থাকলো সেই যন্ত্রণার। স্রোতের রান্না প্রায় শেষের দিকে। সন্ধ্যা হয়ে গিয়েছে। যারা মামাবাড়ি থেকে মোট 4 জন এসেছে। যারার মামা মামি এবং তাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলেটা বড়, এবার অনার্স শেষ করেছে, আর মেয়েটা সবে অনার্সে ভর্তি হয়েছে যারার সাথে। তাদেরকে শরবত দিয়ে স্রোত আবার রান্নাঘরে যায়।
তাকে সাহায্য করার মতো কেউ নেই। একা একা একটু বেশি কষ্ট হচ্ছে। সন্ধ্যাটা কেটে গেল রান্না ও তাদেরকে পরিবেশন করতে করতে। সব কাজ শেষ করে আবারও গোসল করলো সে। তার শরীর আর চলছে না, মনে হচ্ছে যেখানে একটু জায়গা পাবে সেখানে বসলে সে ঘুমিয়ে যাবে। রাতে নামাজটা পড়ে সে শুয়ে পড়ল। সারাদিন না খাওয়া স্রোতকে কেউ খাওয়ার জন্য ডাকলো না। সে তো এতটাই গুরুত্বপূর্ণ নয় যে তাকে কেউ ডেকে বলবে খেয়ে যা। রান্না করতে করতে কিছু যে খাবে তারও সুযোগ ছিল না। বারবার নাজমা বেগম আসছিলেন তদারকি করতে। শুধু পানি খেয়ে পেট ভরিয়েছে। রাত তখন 12টা। ক্ষুধার চোটে ঘুম ভেঙে যায় স্রোতের। সে দুর্বল শরীরটা তুলে ডাইনিং টেবিলে যায় কিছু যদি থাকে খাওয়ার জন্য। নিচে আজ মানুষ আছে দেখে আর লাইট জ্বালানো সে। ফ্রিজ খুলে খাবার বের করলো, কিন্তু ভাত পান্তা করে রাখা। বেশি না পেয়ে পান্তা ভাত নিয়ে বসলো। খেতে খেতে ওর মনে হলো কেউ একজন তার পিছনে দাঁড়িয়েছে খুব কাছে। তার ভাবনা শেষ না হতেই একটা হাত তার কাঁধ ছুঁয়ে গেল। সেই ছোঁয়াতে ছিল নোংরামের আভাস। স্রোত চিৎকার করে পিছনে ঘুরবে, কিন্তু তার আগে সেই ব্যক্তি মুখ চেপে ধরে টেনে ঘরে নিয়ে যায়। স্রোতের বুঝতে বাকি নেই কে এটা। তার চোখ ভেঙে পানি আসলো, ভেতর ঠমকে উঠল। মাথায় একটা কথাই ঘুলো, জীবন দেবে তবু ইজ্জত দেবে না। যার মামাতো ভাই রনি স্রোতকে টেনে ঘরে নিয়ে মেঝেতে আছড়ে ফেলে দরজা আটকে দেয়। এই সুযোগে স্রোত উঠে দাঁড়ায়, ভাবে বারান্দায় গিয়ে দরজা আটকে দেবে, কিন্তু তার ভাবনার আগেই হাত টেনে ধরে রনি। জামার এক অংশ ছিঁড়ে যায়। ভাইয়া আমাকে ছাড়ুন, ভাইয়া, ভাইয়া দয়া করুন, আমার এত বড় সর্বনাশ করবেন না ভাইয়া। শালিক চুপ, একদম কথা বলবি না। তুইও মজা নে, আমিও মজা দিই। রনি স্রোতকে বিছানায় ছুঁড়ে ফেলে। সারাদিন না খাওয়া দাওয়া স্রোত এতটাই দুর্বল যে সে হাত পা নাড়াতে পারছে না। রনি স্রোতের দিকে এগিয়ে আসলে স্রোত পাশের টেবিল ল্যাম্প হাতে তুলে নেয়। অন্ধকারে রনি তা খেয়াল করে না। সে নিজের শার্ট খুলতে থাকে আর এগিয়ে যায়। এসেছে স্রোত উঠে রনির মাথায় বাড়ি মারে। রনি চিৎকার করে ওঠে, কানমা, তোর এত দেমাগ! আজ তোর দেমাগ আমি শেষ করব। স্রোত দরজা খুলতে যায়, কিন্তু পিছন থেকে রনি আবারও টেনে ধরে। স্রোত জোরে চিৎকার করে ওঠে। দোতলা সেই আওয়াজ পৌঁছে যায়। নাজমা বেগম জেগে ওঠেন। কিছুর আওয়াজ পেয়ে তিনি নিচে নামেন। ঠিক সেই সময় স্রোত রনির রুম থেকে দৌড়ে বের হয়। পিছন রনি ধরতে যায়, কিন্তু পারে না। তার আগে ডাইনিং রুমের আলো জ্বলে ওঠে। স্রোত নাজমাকে দেখে হামা করে কেঁদে ওঠে, আম্মু, আম্মু আমায় বাঁচাও, আমাকে মেরে ফেলবে আম্মু। ওরা দৌড়ে নাজমা বেগমকে জড়িয়ে ধরে। নাজমা বেগম অবাক হন। স্রোত কাঁদছে, তার কিছু যায় আসে না। তিনি ভাবছেন রনিকে কীভাবে এ থেকে বের করবেন। রুবেল জানতে পারলে তার এতদিনকার সংসার, এত কিছু সব নষ্ট হয়ে যাবে। আর এই ছেলেটাও একটা কাজ ঠিকঠাক করতে পারে না। এইসব ভাবতে ভাবতে এক করে নিচে নেমে আসে সবাই। রুবেল শেখ স্রোতকে এই অবস্থা দেখে অবাক হন। তিনি রনিকে খেয়াল করেন এবং যা বোঝার বুঝে যান। রনির বাবা মা রনির দিকে এগিয়ে যায়। আব্বা, আব্বা, তোর কি হয়েছে মাথায়? রাগে ফুঁসতে ফুঁসতে স্রোতের দিকে শুকনো দৃষ্টি দিয়ে রনি বলে, ওই মেয়েটা মেরেছে। রনির বাবাটা এগিয়ে গিয়ে তেড়ে যায় স্রোতের দিকে। স্রোত ভয় পেয়ে নাজমা বেগমকে ছেড়ে বাবাকে জড়িয়ে ধরে, আব্বু, আব্বু, আমি কিছু করিনি, ওই ভাইয়াটা আমাকে, বলে কেঁদে ওঠে স্রোত। রনির মা স্রোতের কথা শুনে অনেক রেগে যান। আমার সোনার টুকরো ছেলে, তার নামে এইসব আমি একদম সহ্য করব না। নাজমা, তুই কিছু বলিস না কেন? আমাদের আগে তো তুই ছিলি এখানে, তুই বল কি হয়েছে। আর রনি, তুই সত্যি এমন কিছু করেছিস? রনি বলে, না মা, আমি কিছু করিনি, আমি ঘুমিয়েছিলাম। দরজা দেওয়া ছিল না। হুট করে মনে হলো আমার শরীরে কেউ হাত দিচ্ছে। আমি চোখ খুলে চিল্লাবো, সেই সময় আমার মুখ চেপে ধরে এই মেয়েটা। তারপর আমার সাথে জোর করতে যায়, কিন্তু শেষে না পেরে আমার মাথায় আঘাত করে। সেই সময় ফুপি চলে আসে আর ও নিজের জামা ছিঁড়ে কেঁদে কেঁদে অভিনয় করছে। ফুপি, বলো এটা ঠিক নাকি? এর মাঝে যারা আসলো, আম্মু কি বলবে? আমরা সবাই ওকে চিনি, আর রনি ভাইকে তো আমরা চিনি। সে কেমন? যত নষ্টের গোড়া তো এই মেয়েটা। রবিউল এতক্ষণ চুপ ছিল, এবার আর পারল না। সে নাজমাকে জিজ্ঞেস করলো, এটা সত্যি কিনা। স্রোতের কান্না অনেক আগেই থেমে গিয়েছে। সে বুঝে গেছে কেউ তার হয়ে কথা বলবে না, তার আব্বুও না। তার কানে পরিষ্কার যাচ্ছে নাজমা বেগমের কথাগুলো। আর রনি যা বলছে ঠিক। আর তুমি কি আমার ভাইয়ের ছেলেকে অবিশ্বাস করছো? স্রোত তো বড় হয়েছে, দেখো নিজের উত্তেজনায় এমন করেছে কিনা। রবিউল আর কারো কথা শুনল না। তার কাছে নাজমা যা বলে তাই ঠিক। সে স্রোতকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এমনভাবে ফেললো যেন মনে হলো নোংরা কোনো জিনিস তার শরীরে লেগেছিল। এটাকে যা পারো করো, আমার বাড়িতে যেন এই নোংরা জিনিস না দেখি।
নিজের কথা বলে রবিল এক মুহূর্তে দাঁড়ালো না, ঘরে চলে গেল। স্রোত শুধু তাকিয়ে দেখল নিজের জন্মদাতা বাবাকে। ভেতরটা তার ছারখার হয়ে গেল। রবিল চলে গেলে নাজমা বেগম স্রোতের ওপর সেই পাশবিক নির্যাতন শুরু করলেন। বেধড়ক মার মারলেন তাকে। যারা রনিকে নিজের রুমে নিয়ে গেল ড্রেসিং করে দিতে, সাথে রনির বাবা মাও গেল। যাওয়ার আগে রনির মা স্রোতকে দু একটা গালিও লাথি দিতে ভুলল না। স্রোতের শরীরে আর শক্তি নেই, ঠোঁট নেড়ে ফিসফিস করে শুধু এতটুকু শোনা গেল, আর মেরো না মা, আর সহ্য করতে পারছে না মা। নাজমা খেয়াল করলেন স্রোত নড়াচড়া করছে না, শুধু তাকিয়ে আছে। সেই চোখ দেখে নাজমার একটু ভয় হলো। মরে গেল নাকি? চোখগুলো লাল, এতটা লাল যে মনে হচ্ছিল রক্ত ঝরছে। নাজমা কাঠের টুকরো ফেলে এগিয়ে গেলেন, নাকে হাত দিয়ে দেখলেন নিঃশ্বাস পড়ছে, কিন্তু খুব ধীরে ধীরে। নাজমা ভাবলেন মরে যাক, মরলে একবারে মাটি দিয়ে দেবার ঝামেলা শেষ। একটা মানুষ আর একটা মানুষের প্রতি কতটা নিষ্ঠুর হলে এমন ভাবতে পারে? এতটা তো বাইরে ফেলে রাখলে নিজেদের সমস্যা। তাই স্রোতকে টেনে তার ঘরে নিয়ে ফ্লোরে ফেলে রাখলেন। সকালে এটাকে বিদায় করবেন। দরজা বন্ধ করে চলে গেলেন তিনি। নাজমা জানতেন স্রোত এমন মেয়ে নয়, তাই ভাইয়ের ছেলেই খারাপ। কিন্তু ভাইপোকে রবিল শেখের সামনে খারাপ করা যাবে না। সেই সুযোগে যদি এটাকে বাড়ি থেকে বের করা যায়। এটাকে দেখলেই তার আয়শার কথা মনে হয়, রবিল আয়শার সংসারের কথা মনে হয়। তাদের ভিতর গভীর কিছু ছিল বলেই তো এই আবর্জনার জন্ম হয়েছে। মা ডাকও নাজমার মন গলেনি, তবে তার আর কিছুতেই মন গলবে না। রাত তখন 4টা। রনি যারা রুমে ছিল তাদের মাঝে অনেক আগে থেকে সম্পর্ক। রনির বাবা মাও এই সম্পর্কের কথা জানেন। জানে না শুধু নাজমা আর রবিল। রনি যারা সম্পূর্ণ নগ্ন অবস্থায় শুয়েছে দেখে বোঝা যাচ্ছে এখানে ভালো কিছু হয়নি। তারা যে এক রুমে আছে এটা কেউ জানে না। সবাই মনে করছে রনি চলে গেছে নিজের রুমে। এদিকে যারা রনির শারীরিক সম্পর্ক জড়িয়ে গেছে এটা তাদের আজ প্রথম নয়। তারা এমন অনেকবার মিলিত হয়েছে। রনি অপরাধ করেও নির্দোষ প্রমাণিত হলো। এদিকে অন্যজন কোনো কিছু না করেও শাস্তিস্বরূপ বন্ধ দরজার পেছনে গোঙাচ্ছে। তাকে দেখার কেউ নেই, মাথা হাত বুলিয়ে দেওয়ার কেউ নেই। স্রোতের শরীর জ্বরে পড়ে যাচ্ছে, চোখ দুটো আগের মতোই খোলা, কিন্তু ঠোঁট নড়ছে, হয়তো অনেক কিছু বলছে সে। এভাবেই সকাল হলো স্রোতের। ভোরের আজান কানে আসলে স্রোত আল্লাহ আল্লাহ করতে করতে উঠে বসলো। কিছুক্ষণ বসে থেকে কষ্ট করে উঠে দাঁড়ালো। তারপর কাপড় নিয়ে ওয়াশরুমে গেল গোসল করতে। গোসল করে উজু করে এসে নামাজ পড়লো এবং জায়নামাজে শুয়ে থাকলো। সবকিছু ভেবে আবারও কেঁদে উঠল সে। এই যন্ত্রণা থেকে সে আল্লাহর কাছে মুক্তি চাইল। নাজমা বেগম 5:30টার দিকে স্রোতের ঘরে আসলেন। দরজা খুলে দেখলেন ও জায়নামাজে বসে আছে। এই যে নবাবজাদি, নিজের ব্যাগপত্র গুছিয়ে বিদায় হ। স্রোত মাথা তুলে চাইল, আম্মু আমি কোথায় যাব? আমাকে তোমরা রেখে দাও আম্মু, আমি সব কথা শুনবো। মা বিশ্বাস কর আমি কিছু করিনি। এই আমাকে মা বলবি না বলেছি না? এত ন্যাকামো করা লাগবে না। তুই কি করেছিস না করেছিস তা আমরা ভালোই জানি। তোর বাপ উঠে তোকে দেখলে ধাক্কা দিয়ে বের করে দেবে। তার থেকে ভালো তুই নিজে বের হয়ে যা, না পারলে আমি নিজেই বের করে দিচ্ছি। স্রোত নাজমার পা জড়িয়ে ধরল। আম্মু আমি কোথায় যাব? আমাকে একটু দয়া করো তোমরা। নাজমা এই কান্না সহ্য করতে পারলেন না, পা থেকে স্রোতকে সরিয়ে দিলেন। 5 মিনিটে তোর সব গুছিয়ে বিদায় হবি। স্রোত বুঝে গেছে সে যাই বলুক না কেন কিছুতে কিছু হবে না। সে উঠে তার কয়েকটা জামা নিল, জমানো কিছু টাকা নিল আর জায়নামাজটা ব্যাগে পড়লো। বোরকা হিজাব পরে ব্যাগ নিয়ে বাইরে বের হলো। যার আগে বাবাকে একটু দেখতে ইচ্ছা হলো, কিন্তু সুযোগ হলো না। নাজমা বেগম হাত ধরে তাকে বাইরে বের করে দিলেন। শূন্য রাস্তার দিকে 5 মিনিট তাকিয়ে থাকলো স্রোত। ভাবলো কোথায় যাবে, কি করবে। হাঁটতে হাঁটতে বাস স্টপে গেল। উদ্দেশ্য রেশমির বাড়ি যাওয়া। ওর সাথে মিলে একটা মেস খোঁজা যাবে। বাসে উঠে জানালার পাশে বসলো, ব্যাগটা পায়ের কাছে রাখলো। বসার সাথে সাথে শরীর ছেড়ে দিল তার জ্বরের ঘোরে। আর কাল থেকে না খেয়ে থাকা স্রোত এতদূর হেঁটে সে নিজেকে আর ধরে রাখতে পারল না। স্যার গাড়ি তো স্টার্ট নিচ্ছে না, কী করব? ল্যাপটপে মুখ গুজে রাখা ব্যক্তিটি গম্ভীর উত্তর দিল, অন্য গাড়ি আসতে বলো ফার্স্ট। স্যার আমরা শহর থেকে অনেক দূরে আছি, এখানে গাড়ি আসতে আসতে আপনার মিটিং টাইম শেষ হয়ে যাবে। এবার বিরক্তিতে চোখ বুঝলো ব্যক্তিটি। স্যার একটা উপায় আছে, পাশে বাস স্টপ আছে, বাসে গেলে হয় না? ড্রাইভার গাড়ি নিয়ে পরে চলে যাবে। মাথা কি খারাপ? বাস জার্নি করে যাওয়া সম্ভব না। স্যার তাড়াতাড়ি পৌঁছানোর একটাই উপায়। বিরক্তি আর রাগ মিলেমিশে তার চোয়াল শক্ত হয়ে আসলো। আচ্ছা চলো।
তারা গাড়ি সেখানে রেখে বাস স্টপে গেল আর ড্রাইভারকে ফোন করে বলে দিল গাড়ি নিয়ে যেতে। তারা যখন বাস স্টপে পৌঁছালো সেই সময় একটা বাস ছাড়বে ছাড়বে ভাব। স্যার দ্রুত আসুন। বাসে উঠে দেখলো একটা সিট খালি। বাসে খুব একটা ভিড় নেই। স্যার আপনি বসুন, আমি ড্রাইভারের পাশের সিটে বসছি। ওকে। ব্যক্তিটি খেয়াল করলো একটা মেয়ে জানালায় মাথা ঠেকিয়ে শুয়ে আছে। দেখে একটু বিরক্ত হলো সে। অত কিছু না ভেবে বসে পড়ল। বাস একটু সামনে এগোতেই রাস্তার গর্তে চাকাবার একটা ঝাঁকুনি হলো। সে সময় স্রোতের একটা হাত এসে পড়লো ব্যক্তিটির পায়ের উপর আর মাথাটা হেলে গেল তার দিকে। লোকটি বুক টুসকে স্রোতের দিকে তাকলো। স্টুপিড। বোরকার হাতা ধরে হাতটা সরিয়ে দিল সে। কিছুক্ষণ পর আবারও একটা মাথা নিজের কাঁধে অনুভব করলো লোকটা। এবার তার রাগ আকাশ ছোঁয়া। এই যে স্টুপিড। কিন্তু কোনো সারা শব্দ নেই এবার। মাথাটা কিভাবে সরাবে একটু ভেবে এবার মাথাটা সরাতে সে নিকাব টেনে ধরলো। একটু পর স্রোতের পুরো শরীর তার পায়ের উপর রেলিয়ে পড়লো। এবার লোকটি চমকে উঠলো। এই যে শুনছেন, আপনি ঠিকভাবে বসুন, না হলে কিন্তু খুব খারাপ হবে। কি আশ্চর্য, কথা বলো না কেন? এবার লোকটি স্রোতের কাঁধে হাত দিয়ে তোলার সময় বুঝতে পারল মেয়েটা অজ্ঞান হয়ে আছে। স্রোতকে বসিয়ে মুখে হাত দিয়ে ডাকতে থাকে সে। এই যে মিস শুনছেন, এই রবিন, এদিকে এসো। স্যারের এমন ডাক শুনে রবিন ছুটে আসে। জি স্যার। এই মেয়েটাকে হসপিটালে নিতে হবে। রবিন অবাক হলো স্যারের কার্যকলাপ দেখে। সে আমতা আমতা করে বলল, কিন্তু স্যার আপনি কি? আমি আমি কি অসুস্থ? বাস ড্রাইভারকে বলো দ্রুত হসপিটালে নিতে। গো ফাস্ট। রবিন বাস ড্রাইভারকে কিছু টাকা দিয়ে রাজি করালো। লোকটি স্রোতের শরীর স্পর্শ করে বুঝেছে কি পরিমাণ জ্বর মেয়েটার। কিছু না পেয়ে মুখের নিকাবটা সরিয়ে দেয় সে। রবিন পানির বোতল এগিয়ে দিলে মুখে পানি ছিটিয়ে দেয়। স্রোতের ঠোঁট নড়ে ওঠে, যা দেখে লোকটি দৃষ্টি সরিয়ে ফেলে। মেয়েটির শরীর যেন তুলার মতো নরম। স্যার চলে এসেছি। লোকটা কোনো কথা না বলে স্রোতকে কোলে তুলে নেয়। রবিন আবারও অবাক হয়। তার কি চোখ নষ্ট হয়ে গেল? হাঁ করে না দেখে ব্যাগটা নিয়ে বের হও। ইডিয়েট। জি স্যার জি। স্রোতকে হসপিটালে অ্যাডমিট করিয়ে সকল বিল পেমেন্ট করে দেয় সেই। রিসেপশনে লোকটির নাম জিজ্ঞাসা করা হয়। স্যার আপনার নাম? আয়ুষ চৌধুরী।